সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে একজন মানুষ কতটা একা হতে পারেন, যার গান কোটি কোটি মানুষের জীবন বাঁচায়। সেই মানুষটি যখন রাতের অন্ধকারে নিজের অস্তিত্ব সংকটে ভোগেন, তখন পৃথিবীটা কেমন দেখায়। আজ আমরা কথা বলবো বিটিএস লিডার আরএমের সেই অন্ধকার দিনগুলো নিয়ে, যা তিনি আগে কখনো এভাবে বলেননি। কেন তিনি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতেন, কেন সামরিক বাহিনীর সেই দিনগুলোকে তার একটি অন্ধকার গুহা মনে হতো, আর কেনই বা তিনি বলছেন চ্যালেঞ্জ না থাকলে বিটিএস এর আর কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওতে আমরা আরএমের রোলিং স্টোনকে দেওয়া পুরো ইন্টারভিউটি বিশ্লেষণ করব। আপনি কি প্রস্তুত কিম নামজুনের মনের গভীর থেকে ঘুরে আসতে? নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু হতেই হোস্ট ব্রায়ান হাইয়ার্ড আরএমকে স্বাগত জানায় আর বলেন, আমি আপনার সাথে নিজেকে মেলাতে পারি, কারণ আপনি মনে হয় প্রতি সপ্তাহে একটি করে ছোটোখাটো অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যান। আরএম বলেন, হ্যাঁ, আসলে আমি একই সাথে খুব নার্ভাস এবং ভীত, কারণ অনেক দিন হয়ে গেছে। এবং হ্যাঁ, আমি এমন ভান করতে চাই যে আমি ঠিক আছি, আমি প্রস্তুত, সব কিছু ঠিক করা আছে, সব কিছু দারুণ। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি শুধু এটাই বলতে চাই। কিন্তু তার চেয়েও বড় কথা, আমি সত্যি সৎ হতে চাই। আমি শুধু আশা করি সব কিছু ঠিকঠাক হবে এবং সব কিছু ভালোই হবে, কিন্তু একই সাথে আমার মনে এখনো ভয় আছে। ব্রায়ান হাইয়ার্ড মানে হোস্ট বলেন, নতুন কিছু আসার আগে আপনার কি মানসিক চাপের কারণে দুঃস্বপ্ন আসে? আরএম বলেন, হ্যাঁ, আমার একই সাথে চরম মানসিক চাপ এবং চরম আনন্দ হয়, এবং এটা প্রতি রাতে বারবার এপাশ ওপাশ করতে থাকে। আমার মনে হয় ইদানিং আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার মন ভালো থাকে, যেমন একটু কফি খেলাম এবং ভাবলাম, বাহ, নতুন একটি দিন। কিন্তু রাতে আমার মনে হয়, ও ম্যান, আমি জানি না কি হতে যাচ্ছে। তাই আমি সকালে খুব ভালো থাকতে চাই, কিন্তু রাতে বেশ বিষণ্ণ এবং দুঃখিত বোধ করি। মজার ব্যাপার হলো, কয়েক বছর আগে ঠিক এর উল্টোটা ছিল। আমি রাত ভালোবাসতাম, কারণ আমরা সারাদিন কাজ করতাম, আর রাতে যখন একা বাড়ি ফিরতাম আমার খুব ভালো লাগতো। আমি সেই রাস্তাগুলোতে হাঁটতে খুব ভালোবাসতাম যেখানে কেউ নেই। হোস্ট বলেন, 2022 সালে আপনি ফ্যারেলকে বলেছিলেন যে আপনি এখনও সঙ্গীত ভালোবাসেন, তবে হয়তো আপনি ভিজুয়াল আর্ট বেশি ভালোবাসেন বা অন্য কিছু বেশি ভালোবাসেন। আপনি কি সেই জায়গায় ফিরে এসেছেন এবং আপনার সেই সফরটা কেমন ছিল? আরএম উত্তর দেয়, আমার মনে হয় সঙ্গীত সবসময় সেখানেই থাকে, এটাই মূল শিকড়। আর কখনো কখনো আপনি নিজেকে সামলাতে পারেন না। যখন আপনার প্রিয় কোনো গান বেজে ওঠে, আপনি তখন না নেচে বা তালের সাথে মাথা না দুলিয়ে থাকতে পারেন না। আর আমার মনে হয় ভিজুয়াল আর্টের জন্য মাঝে মাঝে আরও বেশি ব্যাকগ্রাউন্ড, ট্রেনিং এবং বুদ্ধিবৃত্তিক জিনিসের প্রয়োজন হয়। সেনাবাহিনীতে থাকাকালীন আমি প্রচুর অ্যালবাম শুনেছি। আমি এখন সঙ্গীতের প্রেমে আরও বেশি পড়েছি হয়তো। হোস্ট, কিন্তু সেই সময়ে গান শোনার কথা ভাবলে এমন কোনো মুহূর্ত, কোনো অ্যালবাম বা গানের কথা মনে পড়ে যা শুনে আপনার মনে হয়েছে যে এটি আপনার জীবন বাঁচাচ্ছে? আরএম বলেন, আমার মনে হয় গত বছর, হ্যাঁ, এটা ছিল টাইলারের ট্র্যাক সিজার সাথে টাচডাউন ফরএভার। ওটা সিজা গেয়েছিল। সেই সময় সেনাবাহিনীর সময়টা আমার কাছে খুব দীর্ঘ মনে হচ্ছিল। আমি শুধু ভাবতাম হয়তো এটা চিরকাল ধরে চলবে, এবং সেই চিরকাল সময়টা অনেক বেশি দীর্ঘ। তাই আমি সারাক্ষণ ওই লাইনটা গাইতাম, এবং গাইতে গাইতে আমি মানসিকভাবে সুস্থ হচ্ছিলাম। আর ডিনের অ্যালবামটা দারুণ ছিল, প্রোডাকশনটা একদম পাগল করা। ঠিক, স্পটিফাই র্যাপে আমি চেক করেছি, ডিনের অ্যালবাম আমি মনে হয় 500 মিনিটের বেশি শুনে ফেলেছি। আর জোজির পাস ওয়ান লিভ মাই বেড,
কখনো কখনো এটি কেবল একটি সাধারণ শব্দগুচ্ছ, কিন্তু এটি আপনাকে খুব শক্তভাবে আঘাত করে যখন এটি নির্দিষ্ট ধরনের শব্দ এবং বাদ্যযন্ত্রের সাথে মিলে যায়। হোস্ট বলেন, আপনি পরিষ্কার করেছিলেন যে বাটার এবং পারমিশন টু ডান্সের সময় যখন সেগুলো অনেক বড় এবং সফল হয়েছিল, সেগুলো আপনাকে বিটিএস কি তা নিয়ে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল, এবং আমার মনে হয় আপনি এটা নিয়ে ভাবার জন্য কয়েক বছর সময় পেয়েছেন। আমার মনে হয় আপনি সেটা বুঝতে পেরেছেন, এবং আমি আপনার সেই মানসিক যাত্রা সম্পর্কে জানতে চাই যেখানে আপনি জানি না আমার এখন কি থেকে এখন আমি জানি পর্যায়ে পৌঁছেছেন। আরএম জানান, আমার মনে হয় আমি এখনও জানি না, এবং সম্ভবত একজন সঙ্গীত শিল্পীর উচিত তার সঙ্গীতের মাধ্যমে কথা বলা। বর্তমানে আমি কেমন বোধ করছি বা এই অ্যালবামটি কি নিয়ে তা ব্যাখ্যা করা বা বর্ণনা করার ক্ষেত্রে আমি আরও বেশি সতর্ক হচ্ছি। আমি মনে করি এই ম্যাগাজিন এবং আপনার সাথে এই সাক্ষাৎকারটি কেবল আরেকটি রেকর্ড, যাতে আমি 50 বছর বয়সে ফিরে তাকাতে পারি। আর হ্যাঁ, এর দিকে ফিরে তাকিয়ে বলতে পারি, যখন আমার বয়স 31 ছিল তখন আমি এমন অনুভব করতাম। আমি আপনার সাথে এভাবেই কথা বলছি কারণ আমি বিশ্বাস করি এই ধরনের অনুভূতি এখন আমার হৃদয়ের গভীরতম সত্য। আমি মনে করি আমি এখনও খুব বিভ্রান্ত, কারণ আমি ভেবেছিলাম সেনাবাহিনীতে সব শেষ হলে যখন আমরা 2025-এর জুনে ফিরে আসব, তখন হয়তো খুব সুনির্দিষ্ট কোনো ঐক্যমত্য তৈরি হবে যা আমরা সবাই অনুভব করতে পারবো, কিন্তু তা সত্যি হয়নি। তাই আমার মনে হয় এই 14টি ট্র্যাক সেই উত্তর হতে পারে যা এখনও অস্পষ্ট, কিন্তু যারা ভাবছে 2026-এ বিটিএস কি, তাদের জন্য এটি একটি উত্তর হতে পারে। তবে এই অ্যালবামের জন্য আমি আরও বেশি সার্বজনীন বিষয় যেমন ভালোবাসা, কষ্ট, নস্টালজিয়া, কিছু মিস করা, এই সব কিছু প্রকাশ করার চেষ্টা করেছি। আমি এখনও ব্যক্তিগত অভিজ্ঞতাকে সার্বজনীন আবেগ এবং অনুভূতিতে রূপান্তর করার প্রক্রিয়ার মধ্যে আছি। হোস্ট বলেন, এই এনার্জি আমাকে অনেকটা শুরুর দিকের কথা মনে করিয়ে দেয়। সেই শুরুর দিকের র্যাপ, আরও বেশি র্যাপ রকি ব্যাপারগুলো। আরএম জানান, ওহ সত্যি, এটা শুনে খুব ভালো লাগছে, কারণ হ্যাঁ, আমার কাছে পেছনে ফিরে তাকানোর জন্য অনেক সময় ছিল। এটি সত্যি একটি নতুন শুরু। আমার মনে হয় আপনি কেন সেই শক্তি অনুভব করছেন তার কারণ হলো আমরা আসলে এই মুহূর্তটিকে আমাদের নতুন শুরু হিসেবে দেখছি। আমরা অবচেতনভাবে সেখানে ফিরে যাচ্ছি যখন আমরা শুরু করেছিলাম। সেই উচ্চ শক্তি, প্রতিবাদী মনোভাব এবং বিশ্বকে কিছু দেখানোর আকাঙ্ক্ষা। তবে আমরা এখন আরও পরিণত হয়েছি। এটি অবশ্যই বিটিএসের নতুন অধ্যায় হতে যাচ্ছে। হোস্ট বলেন, আপনার একক অ্যালবাম ইন্ডিগো এবং রাইট প্লেস রং পারসন শোনা খুবই ইন্টারেস্টিং, কারণ কিছু দিক থেকে মনে হয় এই অ্যালবামগুলো সেই ধরনের গান যা আপনি হয়তো বিটিএস না থাকলেও তৈরি করতেন। একজন শিল্পী হিসেবে মানসিকভাবে সেই জায়গায় পৌঁছতে পারাটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়। আরএম বলেন, আমার মনে হয় এটা বলা খুবই মজার, এবং অনেক মানুষ হয়তো কিছুটা জানে বিটিএস আসলে কি। হয়তো পরিচিতরা একমত হবেন না, কিন্তু আমি নিজেকে এমনভাবে খুঁজে পাচ্ছি যে আমি কোনো কিছুর বিপরীতে জন্মেছি। যখন সবাই হ্যাঁ বলতে চায়, আমি সত্যিই না বলতে চাই। আমি যখন বিটিএস করেছি, আমি এটা ভালোবেসেছি, কিন্তু আমি অবশ্যই কিছু জিনিস ঘৃণাও করেছি। আমি সেই সব অনুভূতি অস্বীকার করতে পারি না। তবে আমি জানতাম মানুষকে কি দেখাতে হবে আর কি লুকাতে হবে এবং অ্যালবামে প্রকাশ করতে হবে। যখন আমি সোলো হিসেবে ফিরে এলাম, আমি ভাবছিলাম আমাকে এটা করতেই হবে, আমাকে এটা বলতেই হবে,
কারণ 7 জন থাকলে আমাকে আমার ভূমিকা পালন করতে হয়। আমাকে মাঝে মাঝে খুব ভালো হতে হয়, কারণ অনেক বাচ্চা আমাদের দেখছে। কিন্তু আমি তো গান শুরু করেছিলাম রাস্তায় র্যাপ করে, এবং আমি সেটাকে দমিয়ে রাখতে পারি না। মাঝে মাঝে আমার মনে হয় আমি শুধু এটাই করতে চাই। আমি পপ মিউজিক শুনি এবং ভালোবাসি। আমি সবসময় চার্ট ফলো করি। কখনো কখনো যখন আমি আমার মস্তিষ্ক বেশি ব্যবহার করতে চাই না, তখন আমি টপ 50 গ্লোবাল লিস্ট চালিয়ে শুনি। কিন্তু কখনো কখনো মনে হয় এটা যথেষ্ট নয়, আমাকে আরও গভীরে যেতে হবে। পৃথিবীটা কেমন তা আরও অন্বেষণ করতে হবে। আমি এই পৃথিবীর শেষ সীমা দেখতে চাই। তাই যখন সোলো প্রজেক্টের কথা আসে, বিটিএস এর নাম এবং ব্র্যান্ডের কারণে যে পরিকাঠামো, ক্ষমতা এবং প্রভাব রয়েছে তা আমাকে অনেক সাহায্য করেছে। ফলে আমি অর্থনৈতিক চিন্তা না করেই নিজেকে প্রকাশ করতে পেরেছি। আমি লিটল সিমস আর মোজেস সামনির মতো বড় শিল্পীদের সাথে গান করতে পেরেছি। সোলো ক্যারিয়ারে যে অভিজ্ঞতা হয়েছে তা আমি টিম প্রজেক্টের কাজে লাগাতে পারবো। আমি টিমকে বা মেম্বারদের বলতে পারি, চলো এটাকে একদম সীমার শেষ প্রান্তে নিয়ে যাই। এমনকি এটাও যথেষ্ট নয়, এটা অনেক বেশি নিরাপদ হয়ে যাচ্ছে। আমরা যদি আর চ্যালেঞ্জ না করি, তবে আমি মনে করি আমাদের এই টিম হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। তাই আমাদের বিশ্বকে দেখাতে হবে যে আমরা এখনো এগিয়ে চলেছি, এখনো অন্বেষণ করছি এবং নতুন নতুন বিষয় খুঁজে বের করছি। তবুও আমার মনে হয় আমাদের এটাকে আরও সীমার শেষ প্রান্তে নিয়ে যেতে হবে, আরও অনেক বেশি। আর এটা এখনো যথেষ্ট নয়। হোস্ট বলেন, আপনি সেই সময়টা কিভাবে কাটিয়ে উঠলেন? মানে আপনার সেনাবাহিনীতে কাটানোর সময়টা আপনার জন্য সহজ ছিল না। আপনি কি এখনো মানসিকভাবে সেরে উঠছেন? সেটা আপনার জন্য কেমন ছিল? আরএম খুব সুন্দর করে বলেন, আমার মনে হয় আমি অনেকটা বেরিয়ে এসেছি। যদি আমরা এটাকে একটা অন্ধকার গুহা বলি, তবে ফেব্রুয়ারি মাস থেকে আমি 8 মাস ধরে বাইরে আছি এবং আমি এখন ভালো আছি। কিন্তু মাঝে মাঝে যখন ঘুমানোর চেষ্টা করি এবং সেই কথাগুলো মনে পড়ে, ও ম্যান, ভুলে যাও, আমি আর সেনাবাহিনীতে নেই। কিন্তু সেই একেবারে তলানিতে পৌঁছানোর অভিজ্ঞতা আমাকে সাহায্য করে। এখন আমি নিজের বিছানায় ঘুমাচ্ছি, আমি ভালো আছি। আমার মনে হয় এটা একটা দারুণ সেলফ থেরাপি। হোস্ট বলেন, সেই অভিজ্ঞতা বা গত কয়েক বছর কি একজন ব্যক্তি হিসেবে আপনি জীবন থেকে কি চান তা বদলে দিয়েছে? আরএম খুব সুন্দরভাবে বলেন, আমি সবসময় বর্তমানকে আঁকড়ে বাঁচতে চাই, কিন্তু 2026 সালে অনেক কিছু আছে যা আপনাকে এবং আমাকে বর্তমান থেকে বিচ্যুত করে দেয়। যখন আপনি রিলস বা শর্টস দেখেন, আপনি বাস্তবে নেই, ওগুলো আপনাকে বিভ্রান্ত করছে। তাই আমি সেই সময়গুলো খুব মিস করি, যখন আমি বৃষ্টির মধ্যে হাঁটতাম এবং সব কিছু নিয়ে ভাবতাম। আমার মনে হয় সেই সময়গুলোই ছিল যখন আমি সত্যিই বর্তমানে বেঁচে থাকতাম। আমি অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না, কারণ সেগুলো অলীক কল্পনা। কিন্তু আপনি যেখানে আছেন সেখানে মনোনিবেশ করা খুব কঠিন। আমি সবসময় চেষ্টা করি ফোন সরিয়ে রেখে বই পড়ার। আমি অতীত বা ভবিষ্যৎ নিয়ে না ভাবার চেষ্টা করি, কারণ ভবিষ্যৎ কখনোই আসে না। হোস্ট, আপনি মানসিকভাবে সেই অন্ধকার জায়গায় ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন। এটা চিরকাল ছিল না। আপনার সেই সব ভক্তদের জন্য আপনি কি বলবেন যারা এখন এমন অনুভব করছেন? আরএম বলেন, গত বছর আমি যে সংকটে ছিলাম সেখান থেকে আমি বেরিয়ে এসেছি, কারণ আমার পরিবেশ বদলেছে। আমি শারীরিকভাবে বেরিয়ে এসেছি, কিন্তু মানসিকভাবে আমি শুধু এটা স্বীকার করে নিচ্ছি। সেই অপরিহার্য বিষণ্ণতা, আমি জানি না এটাকে কি বলা হয়, কিন্তু এটা সবসময় আমার হৃদয়ের কোনো এক কোণে থাকে। তাই আমি এখনো নিজেকে চেনার মাঝপথে আছি। আমি হয়তো অন্যদের চেয়ে বেশি সংবেদনশীল,
বা আমি বেশি চিন্তা করি। মাঝে মাঝে ঘুমাতে পারি না। কিন্তু আমি কি মরতে চাই? না, আমি জীবনকে ভালোবাসার চেষ্টা করি। আকাশ দেখা, হাঁটতে যাওয়া, ভালো বন্ধু, পানীয়, সঙ্গীত, সাক্ষাৎকার। আমি এখনো দানবদের সাথে লড়াই করছি এবং আমার মনে হয় এটা চিরকাল চলতে পারে। আর চিরকাল অনেক দীর্ঘ সময়। কিন্তু আমি শুধু একটি কথা সংক্ষেপে বলতে চাই, জীবন আনন্দদায়ক। আমি বিটিএস বা স্পটলাইটে থাকা কোনো স্টার বলে জীবন আনন্দদায়ক তা কিন্তু নয়। আমি মনে করি জীবন এমনিতেই আনন্দদায়ক এবং বেঁচে থাকাটাই হচ্ছে বড় কথা। ইন্টারভিউ শেষে হোস্ট বলেন, আমি ভাবিনি আমরা জীবনের মানে দিয়েই ইন্টারভিউ শেষ করব। তারপর তিনি আরএমকে ধন্যবাদ জানান। এরপর আরএমও হোস্টকে ধন্যবাদ জানান এবং এইভাবে আমাদের আরএমের ইন্টারভিউটি শেষ হয়। নামজনের এই ইন্টারভিউটা যেন আমাদের সবার জীবনের এক আয়না। আমরা সবাই কখনো না কখনো সেই অন্ধকারের মধ্যে দিয়ে যাই, যেটাকে তিনি গুহা বলেছেন। কিন্তু সেই অন্ধকার থেকেও যে নতুন করে শুরু করা যায়, নিজের শিকড়ে ফিরে গিয়েও যে নিজেকে নতুন করে চেনা যায়, সেটা নামজুন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। তাই আপনার খারাপ সময়গুলোতে ভেঙে না পড়ে বরং নামজুনের মতো ধৈর্য ধরুন। একদিন আপনিও নিজের সেই গুহা থেকে বেরিয়ে বলতে পারবেন, আমি এখন ভালো আছি। জীবনের এই পথ চলায় নিজেকে ভালোবাসুন, নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।